জানেন যে গত বছর নয় 2019 সালে 11ই ডিসেম্বর থেকে 11ই নভেম্বর থেকে ঐক্যমঞ্চের ডাকে আমরা এই জায়গায় দীর্ঘ 32 দিনের একটা আন্দোলন করেছিলাম। সেখানে 28 দিনের অনশন আমরণ অনশন চলেছিল। 28 দিন অনশনের পরে আমার এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে তিনি আলোচনার টেবিলে বসেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আমাকে আপনাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা আমাদের একটু সময় দিন। 1.5 মাস সময় আপনি চেয়েছিলেন আমাদের কাছে। উনি আমাদের নেতৃবৃন্দ সেই জায়গায় 31শে মার্চ 2020 আমরা দিয়েছিলাম 3 মাস এবং তিনি বলেছিলেন আমাদের পক্ষ থেকে যখন তাকে প্রশ্ন করা হয় সেই মিটিংয়ে আমার পশ্চিমবঙ্গে যতগুলো পার্শ্ব শিক্ষক সংগঠন আছে সেই সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। মিটিংয়ের শেষে মাঝপথে আমরা যখন বলি 31শে মার্চ পেরোলে কি হবে, তিনি অকপটে বলেছিলেন আন্দোলনের রাস্তা তো খোলা, আপনারা আন্দোলনে যাবেন আমরা যদি আপনাদের দাবি দেওয়া পূরণ না করতে পারি। 2রা জানুয়ারি 2020 ঐক্যমঞ্চের নেতৃত্বে 2রা জানুয়ারি 2020 তিনি আমাদের ঐক্যমঞ্চের নেতৃত্বদের ডাকলেন, তার বাড়িতে মিটিং হলো। তিনি সমস্ত পজিটিভ আলোচনা করলেন। তিনি ক্রাইটেরিয়া চাইলেন, ডাটা চাইলেন, কোন রাজ্যে কত কি বেতন দেওয়া হয় তার ডাটা চাইলেন। আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে এক এক করে সমস্ত তথ্য তার হাতে দিলাম এবং তিনি যখন বললেন যে তোমাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া আইনত সমস্যা একটু জটিলতা আছে, ব্যক্তিগতভাবে তার সাথে আমার রিলেশন অত্যন্ত ভালো, একই পাড়ায় বাস করি, একই জায়গায় থাকি। হতে পারে তিনি রাজনৈতিকে তার অন্য আদর্শ, ছোটবেলা থেকে তাকে দেখেছি আমি ব্যক্তিগতভাবে বললাম যে স্যার উপায় তো আছে, আইনের কোনো সমস্যা নেই, আমি কি বলবো, আপনি কি শুনবেন? উনি বললেন হ্যাঁ তুমি বলো। আমি তখন বললাম যে স্যার তৎকালীন বাম সরকার রাজ্যের কোন রাজ্যের প্রকল্প কর্মীদের কিন্তু ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করেনি। বাম সরকার যে ব্যবস্থা করলেন, কিভাবে করলেন, বিধানসভায় আইন পাশ করে ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্ত নিলেন, নিয়ে তিনি সেইটা ইনক্রিমেন্টটা আমাদেরকে দিয়েছিলেন। দুর্ভাগ্য হলো আপনারা সেই ইনক্রিমেন্টটা বন্ধ করে দিয়েছেন। আপনাদের জামানায় আমরা 2বার পেয়েছি ইনক্রিমেন্ট, তারপরে আপনারা এখন আমাদের অনারিয়াম বাড়ালেন সামান্য, আপনারা ঘোষণা করে দিলেন ইনক্রিমেন্টটা বন্ধ করে দেবেন, বন্ধ করে দিলেন, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমার এই বিধানসভায় আপনার 217 জন এমএলএ আছে, বাকিরা সব বিরোধী এমএলএ। আপনি যদি বিধানসভায় সরকারে গঠন করার পরে সিঙ্গুরের জমি ফেরত করার যেমন সিঙ্গুর আইন করেছিলেন, আপনি যদি বিধানসভায় পার্শ্ব শিক্ষক সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করেন, পার্শ্ব শিক্ষকদের যখন বিল নিয়ে যদি আপনি বিধানসভায় প্রস্তাব উত্থাপন করেন,
আমরা যতটুকু জানি, আমার রাজ্যের 294 জন এমএলএ কেউ কিন্তু এই বিলের বিরোধিতা করবে না। আইনের রাস্তা তো পরিষ্কার, শুধু সদিচ্ছার অভাব। সদিচ্ছা যদি আপনার থাকে তাহলে এটি করা যায়। আর আপনারা যখন 2011 সালে 4 জুন সরকার গঠন করলেন, সেই সরকার গঠন করার পরে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কথা দিলেন, শুধু কথা দেননি, ক্যাবিনেটে বসে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ঐতিহাসিক সিঙ্গুরের জমি তিনি ফিরিয়ে দেবেন। আর দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছিলেন, এখনো আমরা সিদ্ধান্তটা এখানে জলজল করছে আপনাদের সামনে, বলেছিলেন যে সমস্ত অস্থায়ী কর্মী, পার্শ্ব শিক্ষক সহ পরিষ্কার ভাবে লেখা আছে, দেখুন, all the para teachers and part time teachers who are eligible for primary teachers post will be absorbed in phase 6 মাস থেকে 3 বছরের মধ্যে। কি হিসাবে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? কোন আইনের বলে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? তখন কি মনে পড়েনি যে কাজ করার ক্ষেত্রে আইনি জটিলতা আছে? দুর্ভাগ্য হলো সত্যি উনি পিতৃসম আমার রেগে গেলেন আমার উপর। হ্যাঁ, তুমি রাজনীতি করতে কেন আসছো? রাজনীতি করো তুমি। আমি করজোরে বলেছিলাম রাজনীতি করতে এখানে আসিনি। আমার ঐক্যমঞ্চের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা অবাক হয়ে গেলেন যে হঠাৎ উনি আমার নেতৃত্বের উপর এরকম খেপে গেলেন কেন। আমি করজোরে বলেছিলাম, রাগ করছেন কেন স্যার? আপনি আইনি জটিলতা দেখাচ্ছেন, আইনি সমস্যাটা বলছেন, আমি সেই রাস্তাটা আপনাকে পরিষ্কার করে দিয়েছি। বাবা যদি রেগে যায়, ছেলে যদি সঠিক কথা বলে, উচিত হচ্ছে সেই পথটা গ্রহণ করা। আমি এতগুলো কথা কেন বললাম জানেন? বিভিন্ন চ্যানেলে আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন চ্যানেলে আমাদের প্রতিনিধি কেউ নেই, এমন কিছু মানুষ সেখানে বসছেন, তারা কিন্তু আমাদের সমস্যাটা কি সেটা বলছে না, সবাই বলছে আইনের জটিলতা আছে। আমি সংবাদপত্রের যে চতুর্থ স্তম্ভ, এই গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদপত্র, আমি সেই সংবাদপত্রের কাছে এই 17তম দিনে বড় জোরে আবেদন করব যে আপনারা যখন চ্যানেলে বসছেন, আমাদের প্রতিনিধিদের অন্তত একটু ডাকুন, থাক তারা আমরা থাকি, আলোচনাটা হোক না আমাদের প্রতিনিধিদের সামনে। মনোরঞ্জন মন্ডল অনেক জানে, ঠিক আছে, তাকে ডাকার দরকার নেই। নাস্তাবোধ করবে, ঠিক আছে, তাকে ডাকার দরকার নেই, কিন্তু যে কম জানে তাকে ডাকুন। আমরা যারা ঐক্যমঞ্চে বসে আছি কেউ কম নাই, যন্ত্রণাটা সবার এক, যন্ত্রণাটা বুকে সবার এক। আমরা জানি এই সমস্যা কিভাবে মেটাতে পারে। আজ পর্যন্ত কোন চ্যানেলে আমাদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা বসলেন না। আমাকে যখন ইন্টারভিউতে ডাকা হচ্ছে, বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে আপনি আসুন, লাইভ হচ্ছে, আমি সেই চ্যানেলের মালিককে প্রশ্ন বারবার বলেছি, তাদের সংবাদ মাধ্যমকে বলেছি যে আপনারা খুঁজে প্রশ্ন করছেন না কেন, কিভাবে আমাদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া যেতে পারে, আমরা উত্তর দেব আপনাদের। তার জন্য চ্যানেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে না। কিন্তু এই আলোচনাটা কিন্তু কেউ করছেন না। সবাই বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন আইনি জটিলতা আছে। আচ্ছা, ধাপে ধাপে আপনি কি করে আইনের জটিলতা কমাবেন আপনারা কিন্তু বলতে পারবেন? যে ধাপে ধাপে কি করে আইনের জটিলতা কমাবেন? আপনি বলছেন 3টে ধাপে ধাপে করব। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করব একটাই, যে পিতৃসম আপনি, পিতৃসম আপনি আমাদের অভিভাবক এই রাজ্যের। এখন হতে পারেন এক পাড়ায় আমি আপনি বাস করি, কিন্তু দিনের শেষে আপনার কি মনে পড়ে না, আপনার বিবেক কি জাগ্রত হয় না যে আমার ছেলেরা, আমার মেয়েরা ওই রাস্তার ফুটপাতে বসে আছে 16টা দিন, আগে বসেছিল তারা 32টা দিন। কোন অপরাধে তারা বসে আছে? তাদের অপরাধটা কি? আমরা যদি সত্যি কোনো অপরাধী হয়ে থাকি, আমরা যদি অন্যায় করে থাকি, আলোচনাটা করুন, আলোচনাটা করুন। আমাদের অপরাধটা কি, কি কারণে আমরা বসে আছি? বারবার বলেছি আপনাদের কাছে, এই সরকারের কাছে, যে 8,000 টাকা প্রাইমারি স্কুলে শিক্ষকরা অনারিয়াম পায়, পার্শ্ব শিক্ষকরা
11,300 টাকা অনারারি পায় আপার প্রাইমারি 500 শিক্ষকরা। এই দুর্মূল্যের বাজারে তাদের সংসারটা চলছে না, তার স্ত্রীকে সুচিকিৎসা দিতে পারছে না, তার পুত্রকে দুটো ভালো করে ভাত খেতে দিতে পারে না। কার কাছে জানাবো আমাদের এই অভাব অভিযোগের কথা? জিনিসপত্রের দাম বাড়ছে। আপনার বিবেককে আমি প্রশ্ন করতে চাই, 2011 সালে আপনি যখন এই রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, 2000 সালের 11 পর্যন্ত, 11 মে নির্বাচন শেষ হওয়ার পর্যন্ত আপনি ছিলেন বিরোধী দলনেতা। আর আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন বিরোধী দলনেত্রী। তিনি ছিলেন তখন পার্লামেন্টের সদস্য, আর আমার রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন বিরোধী দলনেতা এই রাজ্যে। আমি তাকে প্রশ্ন করতে চাই, তার বিবেককে প্রশ্ন করতে চাই। আমি এই রাজ্যের 217 জন এমএলএ, তাদেরকে সবার প্রশ্ন করতে চাই যে 2011 সালে বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত আপনার অনারিয়াম কত ছিল? রাতে থাকার ইচ্ছা আছে? আর এই মুহূর্তে আপনার অনারিয়াম কত হয়েছে? আমি প্রশ্ন করতে চাই আপনার বিবেককে, যে আপনারা বিরোধিতা করছেন যে প্যারা টিচারদের জন্য কিছু করা যাবে না, কোন হিসাবে বিরোধিতা করছেন? আপনার অনারিয়াম ছিল 7,000 আর এখন হয়েছে 80,000 টাকা। আর মাননীয় মুখ্যমন্ত্রীর অনারিয়াম ছিল 7,700 টাকা আর আজকে হয়েছে 1,17,320 টাকা। তাই তার মান উন্নয়নের জন্য তার বাড়তি টাকা দরকার হতে পারে, তার জীবন পরিচালনা করার জন্য, আপনাদের জীবন পরিচালনা করার জন্য বাড়তি টাকা দরকার হতে পারে। আর 48,500 শিক্ষক শিক্ষিকাদের 2011 সালের আগ পর্যন্ত আপার প্রাইমারি অনারিয়াম ছিল 8,800 টাকা, প্রাইমারির ক্ষেত্রে ছিল 5,000 সামথিং, আর আজকে পাচ্ছে 8,000 টাকা। আপার প্রাইমারি পাচ্ছে 11,000 টাকা ইপিএফ কেটে কেটে পর। আমি যদি অঙ্কের হিসাব করি, আমাদের মাইনে বৃদ্ধি, অনারিয়াম বৃদ্ধির হার হলো 3,000 টাকা বাড়লো, আর আপনাদের অনারিয়াম কত বাড়লো? তাহলে আপনাদের মান উন্নয়নের জন্য, আপনাদের জীবন পরিচালনা করার জন্য, আপনাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনারিয়াম বাড়তে পারে, টাকার অবমূল্যায়ন হতে পারে, জিনিসপত্রের দাম বাড়ছে, সেই হিসেবে আপনাদের অনারিয়াম বাড়তে পারে। আর প্যারা টিচার গুলো গামছা গলায় দিয়ে, গামছা মুড়ি দিয়ে, গামছা পেটে বেঁধে দিন যাপন করবে আর পড়াবে, আর আপনারা সেই তার উপরে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে স্কুল ছুট সংখ্যা কমালেন, সারা ভারতবর্ষের বুকে আপনার সুনাম হলো। এর অর্থ কি আপনি উত্তর দেবেন? আমি 217 জন সরকারি এমএলএ এর কাছে, এমএলএ বিবেকের কাছে এই প্রশ্নের উত্তর ছুড়ে দিলাম। আপনারা উত্তর দিন চ্যানেলের মাধ্যমে। আমি 217 জন এমএলএ কে উত্তর চাইছি, সাথে সাথে আমার এই মাননীয় রাজ্যের, আমার এই রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে উত্তর চাইছি যে আপনার জাগ্রত বিবেক কোথায় গেল? আপনার মাইনে 7,000 থেকে 1,17,000 টাকা হতে পারে, আর আমার 8,000 থেকে 11,000, এখন বলছেন আমার টাকা নেই। আমরা বুঝছি, আমাদের কষ্ট আমরা বুঝছি। আপনি হাওড়ার একটি জনসভায় আপনি বলেছেন যে প্যারা টিচাররা মাইনে বৃদ্ধি করলে কি আমি স্বাস্থ্যসাথী বন্ধ করে দেব? প্যারা টিচারদের মাইনে বৃদ্ধি করে আমি কি সাইকেল, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী এগুলো কি বন্ধ করে দেব? আমরা এই অর্থ বুঝি, এই কথা কেন আপনি বলেছেন? আমার বলতে কষ্ট হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে। আজকে আমি বাংলা ঐক্যমঞ্চ আজকে বলতে বাধ্য হচ্ছে, তাহলে সর্বশিক্ষার টাকা দিয়ে আপনি স্বাস্থ্যসাথী প্রকল্প চালাচ্ছেন, আপনি খাদ্য সাথী চালাচ্ছেন, আপনি সবুজ সাথী চালাচ্ছেন, আপনি কন্যাশ্রী চালাচ্ছেন, আমাদের এই সম্পদের উপরে ভর করে আপনি রাজনীতির গুটি সাজাচ্ছেন, রাজনীতি করছেন। আর আমরা যখন আমাদের ফার্মা টাকা, হকের টাকার জন্য এখানে বসে আছি, তখন আপনার দপ্তরের মন্ত্রী আর বলছেন নির্বাচনের জন্য এখানে বসে থেকে লাভ নেই। রাজনীতিটা করছেন কে? আমাদের এই 48,000 উপরে ভর করে আপনি রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছেন, রাজনীতির গুটি সাজিয়েছেন, কন্যাশ্রী করছেন, স্বাস্থ্যসাথী করছেন, সবুজ সাথী করছেন, সাইকেল বিলি করছেন, আর আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন আপনার স্বার্থ সিদ্ধি করার জন্য। আপনার স্বার্থ কি এটাই যে এদের যে কথা দিয়েছিলাম, এদের উপরে ভর করে আমি আমার রাজনৈতিক গুটি সাজাবো, রাজনৈতিক ক্যারিয়ারটা আমি আরো সুবিধে করব? উত্তর দেবেন আপনি। আমার আপনার বিবেকের উপরে, আপনার মানবিক দরদের মনের উপরে আজকে আমি প্রশ্ন ছুড়তে চাই, প্রশ্ন ছুড়ে দিতে চাই। আজকে আপনি বলুন
যে কোনো জায়গায় আপনারা প্রেস কনফারেন্সে করুন যে প্যারা টিচারের ঐক্য মঞ্চের আহ্বায়ক, ঐক্য মঞ্চের একজন স্ক্যানিং কমিটি সকালবেলা যে ভাষণ দিয়েছে, মিথ্যে ভাষণ দিয়েছে, তাকে আমরা অ্যারেস্ট করবো। আমি আপনাদেরকে বলছি আজকে করুন অ্যারেস্ট। আমি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি আপনারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনার বিবেক জাগ্রত হয়, আপনি যদি সততার কণা মাত্র প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আজকে চ্যানেলে হোক, যে কোনো প্রেসে হোক, আপনি প্রকাশ করুন আসল সত্যটা কি। আপনার স্বাস্থ্য সাথী কোথা থেকে হচ্ছে, আপনার সবুজ সাথী কোথা থেকে হচ্ছে, আপনার খাদ্য সাথী কোথা থেকে হচ্ছে, কাজের উপরে ভর করে আপনি করছেন, আর প্যারা টিচারদের মাইনে বৃদ্ধির ক্ষেত্রে আপনার সমস্যাটা কোথায় বলুন। আপনি আজকে চ্যানেলে এসে বুঝবো, হ্যাঁ আমরা মিথ্যে কথা বলছি। সত্য বলুন। আপনি নবান্নে থাকতে পারেন, আপনি কালীঘাটে থাকতে পারেন, বিকাশ ভবনের পাশে থাকতে পারে আপনার মন্ত্রী, আপনি সত্য কথা বলুন। আমি আরো প্রশ্ন আপনাদের সামনে করতে চাই, যে আপনি বলছেন, আপনার মন্ত্রীরা বলছে যে এই সময় দাঁড়িয়ে মাইনে দিচ্ছে তাই বড় কথা, আমাদের টাকা নেই। বেশ, আমি আপনার বিবেকের কাছে, 217 জন এমএলএ এর কাছে, বিবেকের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, আজকে উত্তর চাইছি আমরা আপনাদের কাছে। বলুন, করোনা পিরিয়ডে 26শে মার্চ থেকে লকডাউন শুরু হয়েছে। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আপনারা অ্যারেস্ট করতে পারেন, মাওবাদী তকমা দিতে পারেন, যে কোনো আইনে আমাকে অ্যারেস্ট করতে পারেন, আমি প্রস্তুত আছি। কিন্তু সত্য প্রকাশ হোক, পশ্চিমবঙ্গের আম জনতা জানুক আসল সত্যটা কি। প্যারা টিচাররা এই সমাজের জন্য কত কি করছে, প্যারা টিচাররা আপনার রাজনৈতিক ক্যারিয়ারের বলি হয়ে যাচ্ছে। আমি আপনাকে প্রশ্ন করছি, আর একটা তার উত্তর দেবেন আজকে যে কোনো চ্যানেলে। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনার করোনা শুরু হয়েছিল 26শে জানুয়ারি, এই 26শে মার্চ, সের পরের থেকে আপনি জুনিয়র ডাক্তারদের মাইনে বাড়িয়েছেন, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়িয়েছেন, আশা কর্মীদের মাইনে বাড়িয়েছেন, অঙ্গনারী কর্মীদের মাইনে বাড়িয়েছেন, আপনি মাইনে বাড়িয়েছেন পার্মানেন্ট শিক্ষক, আমার সাথে যারা সহকর্মী আছেন, একই টেবিলে কাজ করি, তাদেরও মাইনে বাড়িয়েছেন। কোথা থেকে এলো এই টাকা? আপনি কি আমাকে উত্তর দেবেন? আমি আপনার সততার উপরে বিশ্বাস করি, ভরসা করি। তাহলে তাদের ক্ষেত্রে যদি আশা করতে পারি, তাদের ক্ষেত্রে যদি করোনার বাধ্যবাধকতা না হয়ে দাঁড়াতে পারে, আর আজকে আপনি আমাদেরকে কেন আটকে রেখেছেন? কারণ একটাই, কারণ এদের দিতে গেলে আপনার ওই প্রকল্পগুলো বন্ধ করতে হবে। এদের দিতে গেলে আপনার সত্যের ফাংশুটা উড়ে চলে যাবে, মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে যে আমি এই 48,500 শিক্ষকের শিক্ষিকার উপর ভর করে আমার পশ্চিমবঙ্গের রাজনীতির ঘুঁটিটা আমি সাজিয়ে ফেলেছি, এখন ওদের আমি দিতে পারবো না। আপনি অজুহাত দেখাচ্ছেন রাম বাম, আপনি অজুহাত দেখাচ্ছেন বাম রাম। মনে পড়েনি 2009 সালের কথা, আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন ধর্মতলায়? মনে পড়েনি 2011 সালের কথা, যে 2011 সালে এরা বাম জামানা থেকে উঠে আসবে, এরাই আমাদের ভোট দেবে? আপনি এসে দেখে যান, যেখানে বাম রামের ব্যাপার নয়, আপনার তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা এখানে বসে আছে, ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা বসেই থাকতে পারে, সিপিআইএম এর ক্যাডাররা বসে থাকতেই পারে, এসইউসি এর ক্যাডাররা বসে থাকতে পারে, কংগ্রেসের ক্যাডাররা এখানে বসে থাকতে পারে, সমস্ত রাজনৈতিক দলের ক্যাডাররা বসে থাকতে পারে, কিন্তু দিনের শেষে তারা 500 শিক্ষক ঐক্য মঞ্চের ডাকে তারা সবাই এখানে বসে আছে। এখানে কেউ তৃণমূল কংগ্রেস নয়, এখানে কেউ সিপিআইএম নয়, এখানে কেউ ভারতীয় জনতা পার্টি নয়, একটাই তাদের পরিচয়, দিনের শেষে হচ্ছে 500 শিক্ষক। তাদের জ্বালা যন্ত্রণায় জ্বালা যন্ত্রণার তাগিদে তারা এখানে বসে আছে। আপনি যে লোক বা যে মারফতে এই ভর্তি করছেন, তিনি তাকে ভুল বোঝাচ্ছেন আপনাকে। আমরা ঐক্য মঞ্চের পক্ষ থেকে আপনাকে সতর্ক করে দিচ্ছি, ভুল বোঝাচ্ছি আপনাকে। যে ব্যক্তি বা যে গোষ্ঠী আপনাকে এটা বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছেন, তার উপরে ভরসা করছেন আপনি। সর্বনাশ হচ্ছে কাদের? আমাদের। পেটের জ্বালা ডান বাম মানে না, একটি মার কাছে তার সন্তান সবাই সমান, খিদের জ্বালা সবাই হয়। এখনো সময় আছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী বলুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে আলোচনার একটা রাস্তা পরিষ্কার করুন।
আর যারা ঘরে বসে আমাদেরকে সমালোচনা করছেন যে কেন আপনারা রাস্তায় বসে আছেন, আমি আজকে আমার জ্ঞাতি সমাজের কাছে প্রশ্নটা ছুড়ে দিতে চাই এই আন্দোলন ভূমি থেকে। আপনি কি চান না ভাতা প্রথার অবসান? আপনি কি চান না পূর্ণ শিক্ষকের মর্যাদা? আপনি কি চান না উপযুক্ত বেতন কাঠামো? অসুবিধা কোথায়? আপনাদের স্মরণ করে দিতে আমি বলতে চাই, 28শে ফেব্রুয়ারি 2020 মাননীয় শিক্ষামন্ত্রীর কথা মতো পশ্চিমবঙ্গের যতগুলো শিক্ষক সংগঠন আছে তার লিডারদের নিয়ে আমরা ধর্মতলায় কলকাতায় একটি ক্লাবের হল ঘরে আমরা বসেছিলাম। পশ্চিমবঙ্গের যত শিক্ষক সংগঠন আছে তার লিডারশিপদের নিয়ে দীর্ঘক্ষণ 10টা 11টা থেকে সেই মিটিং শুরু হয়। আমার মতবিতাদের উত্তরবঙ্গে যাওয়ার তারা, 3টের সময় আমার ট্রেন, আমি যখন ওখান থেকে বেরোচ্ছি তখন 2:40 2:45। অনেক ঘাট প্রতিঘাতের পরে 4 জনের একটা টিম তৈরি করে দেওয়া হলো। মাননীয় রমিউল ইসলাম, মাননীয় শামীম আক্তার, আর ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভগীরথ ঘোষ আর মধুমিতা ব্যানার্জি, এই টিমের কনভেনার করে দেওয়া হলো কাকে? রমিউল ইসলামকে। আমরা যদি সত্যি আপনার প্রতি বিমুখ হতাম, আমরা যদি সত্যি আপনার মতাদর্শকতা বিশ্বাসী না হতাম, তাহলে রমিউলকে বিশ্বাস করতাম না। রমিউলকে বিশ্বাস করেছি মানে আপনাকে বিশ্বাস করেছি, কারণ রমিউল ইসলাম আপনার দলের ক্যাডার, কিন্তু সে বিশ্বাসঘাতক করেছে আমাদের সাথে, বিশ্বাসঘাতকের কাজ করেছে আমাদের সাথে। দীর্ঘদিন সময় পেয়েছে তবু সে কাজ করেনি। সরকারি সংগঠন তারা করে, কি কাজ করেছে সরকারি সংগঠন? উত্তর দিতে হবে না পশ্চিমবঙ্গের এই 48,500 শিক্ষক শিক্ষিকার কাছে? সরকারি সংগঠনের দায়বদ্ধতা থাকবে বেশি। আপনাদের স্মরণে আছে যখন পশ্চিমবঙ্গে বাম সরকার ছিল, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন যে নিখিলবঙ্গ 500 শিক্ষক সমিতি সেখানে চাপ সৃষ্টি করেনি সেই সরকারের সময়? নিখিলবঙ্গ 500 শিক্ষক সমিতি প্রকাশ্যে ধর্মতলার মিটিং এ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বসে আছে, তার সামনে রেখে সমালোচনা করছে যে আপনার যা করার ছিল সেটা সঠিক করেননি, সময় পেরিয়ে গেছে, আমাদের এই দাবিগুলো মানতে হবে। আমি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি আপনারা বলবেন। তৎকালীন মুখ্যমন্ত্রী বসে আমাদের ধর্মতলার সমাবেশে আমরা তার সামনে বললাম আপনার যা কাজ করার ছিল আপনি করেননি, এর খেসারত আপনাকে দিতে হবে, এখনো সময় আছে, করুন। করে দিলেন 35% ইনক্রিমেন্ট, যেটা আপনি দিলেন না। 3 বছর অন্তরের ইনক্রিমেন্ট সেটা আপনি বন্ধ করে দিলেন। কি করেছেন আমাদের জন্য সরকারি সংগঠনের কাছে আমি প্রশ্ন করতে চাই। আপনি তো সোশ্যাল মিডিয়ায় বড় বড় উত্তর দিচ্ছেন আমরা সব করেছি, কি করেছেন? কি করেছেন মশাই? 2010 সাল 4 ফেব্রুয়ারি আমি আজকে ঘরে ধরে আপনার কাছে জানতে চাইছি, সরকারি সংগঠনের যিনি প্রেসিডেন্ট না চেয়ারম্যান তাদের কাছে আমি জানতে চাইছি, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তর দিন। আপনারা উত্তর দিন আমার প্রশ্নগুলো। যে 35% তৎকালীন বাম সরকার বৃদ্ধি করে গেছিল, সেই বৃদ্ধি আপনারা দিলেন কবে? দেওয়ার কথা ছিল 2011 সালে 4 মার্চ 35%। আমরা যা তখন অনারিয়াম পাতাম তার 35%। আপনারা দিলেন 2017 সালে আগস্ট মাসে। কত দিলেন? কত দিলেন? বাম সরকারের সময় বছরে 2-3 বার অনারিয়াম বাড়ানো হয়েছে, আপনারা কবার বাড়িয়েছেন? টাকার মূল্য কি কমছে? কমছে তো টাকার মূল্য। প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বাড়ছে, আর আপনারা 5-6 বছর পরে একবার একটা সামান্য অনারিয়াম বাড়ালেন। অতদিন কি 500 শিক্ষকরা পেটে গামছা দিয়ে স্কুলের কাজ করবে? টাকার মূল্যায়ন কমে যাচ্ছে, টাকার মূল্য কমছে, প্রত্যেক বছর জিনিসপত্রের দাম বাড়ছে। আমি সরকারি সংগঠনগুলো বলতে চাইছি, কি করেছেন আপনারা 500 শিক্ষকদের জন্য? বিধানসভায় পাশ করা আইন এক কলমের খোঁচায় আপনারা বন্ধ করে দিয়েছেন। প্রতিবাদ করেছেন? আমি তৃণমূল 500 শিক্ষক ছেলের যারা চেয়ারম্যান, যারা প্রেসিডেন্ট, তাদের কাছে আমি প্রশ্নটা করছি, প্রতিবাদ করেছেন একদিনও যে আমাদের হকের ইনক্রিমেন্টটা কেন আপনারা বন্ধ করে দিলেন? একদিনও প্রতিবাদ করেছেন? তার জন্য একদিনও রাস্তায় নেমে আপনারা মিছিল করেছেন, সমাবেশ করেছেন? সেটাকে আরো কেড়ে নিয়েছেন। সঞ্চিত অধিকার
প্রাপ্তের অধিকার আপনারা বঞ্চিত করেছেন, জবাব চাইব না আপনার কাছে? আর কি দিলেন বলুন? আমার পাশে এক শ্রেণীর মানুষকে সিসিএল দিচ্ছেন, আমার দিদিমণিরা পাচ্ছেন না। কোনদিন আন্দোলন করেছেন এ নিয়ে? তৎকালীন বাম সরকারে ছিল 12টা, 2টো বেড়েছে। কেন বেড়েছে? প্রবল আন্দোলনের চাপে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি তখন লড়াই হচ্ছে। ডিএলএড নিয়ে কি করেছেন আপনারা? ডিএলএড নিয়ে আমার নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি দিল্লিতে তদানীন্তন ভাজপা সরকারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সাথে বারবার লড়াই করতে হয়েছে। বারবার আপনারা সে কথা খবরে পড়ে প্রকাশিত। তার চাপে করেছেন আপনারা, বলতে অসুবিধাটা নেই কোথাও। তার চাপে করেছেন। কি করেছেন আপনারা? আপনারা বলছেন ডিলেট করাতে বাধ্য হয়েছেন। আমাদের সামনে আমি, মধুমিতাদি, তপন সেন বসে আর স্মৃতি ইরানি বসে, স্মৃতি ইরানি ফোন করছে মুখ্যমন্ত্রীকে আমাদের সামনে বসে যে ওদের করাতে হবে। তার চাপে পড়ে আপনারা করিয়েছেন, চাপে পড়ে করিয়েছেন, আন্দোলন করেছেন। আমরা ফল ভোগ তো সবাই করবে, এটাই তো ঘটনা। আপনারা করেছেন কি? আর আপনি এখন ডিপার্টমেন্টাল টেটের স্বপ্ন দেখাচ্ছেন। 28শে ফেব্রুয়ারি আপনি সবার সামনে বললেন ডিপার্টমেন্টাল টেট। আমরা বলেছিলাম, বিরোধিতা করেছি, মন্ত্রীর বাড়িতেও বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করছি। ডিপার্টমেন্টাল টেটের নিরস্থায়ীকরণের সমাধান নয়। 16 বছর চাকরি করেছি, ডিএলএড সম্পন্ন হয়েছে, কিসের ডিপার্টমেন্টাল টেট? আমাদের যোগ্যতা নিয়ে আপনার প্রশ্ন আছে? প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা অন্য জায়গায়। কেন ডিপার্টমেন্টাল টেটে বসে আছেন? প্রশ্নটা আমি আর ব্যাখ্যা করতে চাইনি। গভীর রহস্য আছে ওর মধ্যে। কারণ সারা রাজ্যে যা আমরা দেখতে পাচ্ছি, কাটমানির প্রশ্নে সব জায়গায় বসে আছে। সেই জায়গায় প্রশ্ন আছে যে আমার যদি ডিপার্টমেন্টাল টেট চালু না করতে পারি, তাহলে যাদের কাছে আমি এই সমস্ত গল্প গুজব করেছি বা যাদের কাছে কিছু কাজ করে ফেলেছি অকাজ, তাদের কাছে তো আমাকে কি করতে হবে? জবাব তো চাইতে হবে। সুতরাং এখন ডিপার্টমেন্টাল টেট শুনে রাখুন, তৃণমূল পার্শ্ব শিক্ষক সেলের যারা প্রতিনিধি আছেন, ডিপার্টমেন্টাল টেট পশ্চিমবঙ্গের একজন পার্শ্ব শিক্ষক সমর্থন করবেন না। ঠেকেছেন তো 140 সরকারি সংগঠন। আমরা বলেছিলাম ঐক্যমঞ্চ ডাকুন, আমরা ভরে দেবো আপনার ইনডোর। আপনাদের ভরসা করেছিলাম, বলেছিলাম, সে কাজ আপনারা করেননি। আমি যে কথা বলে শেষ করব আজকে, সজাগ দৃষ্টি রাখুন, সদা সতর্ক থাকুন। কোন একটা মানুষ, কোন একজনের প্ররোচনায় আমাদের এই আন্দোলনের গতিপথ রুদ্ধ হবে না। এই আন্দোলন চলবে নিজস্ব ধারায়, নিজস্ব গতিতে। বেতন কাঠামো চাই, পূর্ণ শিক্ষকের মর্যাদা চাই। এটা আপনি স্বপ্ন দেখেছিলেন 2011 সালে। যতদিন না দেবেন ততদিন আমাদের এই আন্দোলন, এই অবস্থান চলতে থাকবে। আমরা কিন্তু এখান থেকে উঠব না। আপনি বলেছেন নির্বাচনের পরে, আমি বিশ্বাস করি, আমি ভরসা রাখি, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জনগণ যদি আপনাকে তৃতীয়বার ক্ষমতায় আনে, আপনি সরকার গঠন করুন, নির্বাচনী নিঘণ্ট শেষ হয়ে যাবে। তার আগে আমরা বসবো, তার আগে উঠবো না। নির্বাচনী নিঘণ্ট শেষ হবে, নির্বাচনের পরে আপনার সরকার গঠন হবে, আমরা ধরেই নিচ্ছি। আমরা বিশ্বাস করি, ভরসা করি, আশীর্বাদ করি, তাই হোক। কিন্তু তখনও কিন্তু আমরা এখানে বসবো, বসে থাকবো। কারণ অনারেবল হাইকোর্ট বলে দিয়েছেন, প্যারা টিচার উইল বি সিট ইন ডেমনস্ট্রেশন আনটিল ফুলফিল দ্য ডিমান্ড। অর্থাৎ আমার এই ডিমান্ড আপনি যদি পূরণ না করবেন, ততদিন আপনার পুলিশ, আপনার প্রশাসন, আমার যদি এখানে একজন শুয়ে থাকে এই প্যান্ডেল খাটিয়ে ওঠানোর ক্ষমতা এই সরকারের নয়, পৃথিবীর কারণেই। সুতরাং আমরা পড়ে থাকবো আনটিল ফুলফিল দ্য ডিমান্ড। আপনি ধাপে ধাপের গল্প শোনান, আর কোন ধাপে আপনি শেষ করবেন, আমাদের কিন্তু লড়াইটা সেইভাবে চলবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের এখানে বসে থাকতে হবে। যারা আসবেন রাতের বেলায় থাকার একটু মানসিকতা নিয়ে আসবেন। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা যে উপাধি আমাকে দিয়েছেন, আমি প্রতিদিনই বলি পিতামহ বিশ্ব, জানি না আমি কতটুকু এই নামের যোগ্য কিনা, জানি না আমি সেই নামে পরিপূরক কিনা, কিন্তু আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে নয়, সমষ্টিগতভাবে সেই লড়াইয়ের আপনাদের পাশে থাকার জন্য।
তার জন্য যদি সরসজ্জায় যেতে রাজি আছি আমি, তবু আমার বেতন কাঠামো চাই। কারণ আমরা আম জনতার কাছে, 48,000 জনতার কাছে আমরা দায়বদ্ধতা যে আমার বেতন কাঠামো এবার নিয়ে উঠতে হবে। আপনার শেখানো বলি, আপনি তৎকালীন বিরোধী নেত্র থাকাকালীন 2011 সালে নির্বাচনে কোড ব্যবহার করেছিলেন, হয় এবার নয় নেভার, আর আমাদের এবার কোড হচ্ছে আমার বেতন কাঠামো চাই, হয় এবার নয় নেভার। এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন আমার বেতন কাঠামোর আন্দোলন, এই আন্দোলন আমার মুক্তির আন্দোলন, এই আন্দোলন আমার পার্শ্ব শিক্ষকের মুক্তির আন্দোলন, পার্শ্ব শিক্ষকের অধিকার রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমার মাইনে বৃদ্ধির আন্দোলন নয়, ভাতা প্রথার অবসান ঘটানোর আন্দোলন। যাতে আমার মায়েরা সিসিএল পায়, যাতে আমার বোনেরা সিসিএল পায়, যাতে আমার বেতন কাঠামোর জন্য আমার বারে বারে আমাদের বিভিন্ন কাজের সাথে যুক্ত করতে না হয়। আমরা পূর্ণ শিক্ষকের মর্যাদা নিয়ে এখান থেকে উঠব। আপনারা তৈরি আছেন তো? ব্যাস, লড়াই চলবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।